আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক সহ আপনারা যারা এই একাডেমিক ভিডিও লিসনটি দেখছেন তাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। এডুকেশন হাউস প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টেক্সট বুক অনুসারে একাডেমিক ভিডিও লিসন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিও লিসনে আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি হইতে। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটির ইউনিট নাম্বার 3 হইতে লেসন নাম্বার 5 আর লেটার নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা শুরু করি আমাদের আজকের পাঠ কার্যক্রম। লেসন নাম্বার 5 আর লেটার, ইউনিট নাম্বার 3। আর লেটার একটি চিঠির উপরে এই লিসনটি তৈরি করা। চলুন আমরা এই চিঠিটি পড়ি এবং এই চিঠিটি পড়ার আগে প্রথমে কি ওয়ার্ডসগুলো দেখে নেই। কি ওয়ার্ডসগুলোতে কি কি বলা হচ্ছে। প্রথমে কি বলা হচ্ছে? প্রথম কিওয়ার্ডসের প্রথম ওয়ার্ড নিকোটিন। নিকোটিন শব্দটি প্রধানত আমরা জানি তামাকের বিষ, এটিকে আমরা নিকোটিন বলি। নিকোটিন এক ধরনের পয়জন, এক ধরনের কেমিক্যাল যেটি তামাকের পাতা থেকে আসে, এটিকে আমরা নিকোটিন বলি এবং এটি তামাকের বিষ। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি, ট্র্যাজেডি শব্দটির অর্থ হচ্ছে শোকাবহ একটা বিষয়, একটা ঘটনা, শোকের একটা বিষয়কে আমরা ট্র্যাজেডি বলি। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে কি ব্রক। ব্রক শব্দ অর্থ নিঃস্ব হয়ে যাওয়া, সর্বশান্ত হয়ে যাওয়াকে আমরা ব্রক বলি। এবং এরপরে কি বলা হচ্ছে? পাফ। পাফ শব্দটির অর্থ আমরা জানি সেটি হচ্ছে ত্যাগকৃত ধোঁয়া বা বাতাসকে আমরা পাফ বলি। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আমাদের পাঠ কার্যক্রমের পরের অংশে চলে যাই। পরের অংশে প্রথমেই বলা হচ্ছে সেটি হচ্ছে এতে বলা হচ্ছে রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন্ড টু জহির আলী অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার। রিড দ্য লেটার, পড়ুন চিঠিটি সাইলেন্টলি। রিড দ্য লেটার সাইলেন্টলি, পড়ুন চিঠিটি নীরবে। টু নো, জানার জন্য। হোয়াট হ্যাপেন্ড টু জহির আলী, জহির আলী কি হয়েছিল। অ্যান্ড, এবং টিক দ্য বেস্ট অ্যান্সার, এবং টিক চিহ্ন দাও সঠিক উত্তরটির পার্শ্বে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথমে কি বলা হচ্ছে? এতে বলা হচ্ছে যে এই চিঠিটি নীরবে পড়ো এবং জানো জহির আলীর কি হয়েছিল। এবং তারপর কি করতে বলা হচ্ছে? সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। এখানে আমরা একটি ব্যক্তিগত চিঠি পড়ব। এই চিঠিটি পড়ার মাধ্যমে আমরা জানবো যে মিস্টার জহির আলীর কি হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা চিঠিটি পড়ে নেই। প্রথমেই বলা হচ্ছে 10/E, পুরানা পল্টন, ঢাকা 1000, 9th June 2013। তারপরে কি বলা হচ্ছে? তারপরে প্রথমে বলা হচ্ছে ডিয়ার সোহেল, আই এম সরি I could not reply to your letter earlier. This is because last week there was a tragedy in our family. My father died of lung cancer. এখানে বলতেছে ডিয়ার সোহেল, I am sorry I could not reply to your letter earlier. This is because last week there was a tragedy in our family. My father died of lung cancer. এখানে বলতেছে ডিয়ার সোহেল, প্রিয় সোহেল,
আই এম সরি, আমি দুঃখিত। আই কুড নট রিপ্লাই, আমি দিতে পারি নাই উত্তর। টু ইয়োর লেটার আর্লিয়ার, তোমার চিঠির উত্তর শীঘ্রই। তাহলে বলা হচ্ছে যে আর্লিয়ার শব্দ অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তাহলে বলা হচ্ছে প্রিয় সোহেল, আমি তোমার চিঠির উত্তর তাড়াতাড়ি দিতে না পারার কারণে দুঃখিত। তারপরে বলা হচ্ছে বিকজ, this is because last week there was a tragedy in our family. কারণ this is because, কারণ গত সপ্তাহে there was a tragedy in our family. গত সপ্তাহে আমাদের পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তারপরে কি বলতেছে? My father died of lung cancer. আমার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন। তাহলে প্রথমে বলা হচ্ছে কি, সোহেল যে চিঠির যে লেখক তিনি কি বলতেছেন? প্রিয় সোহেল, তোমার চিঠির উত্তর তাড়াতাড়ি দিতে না পারার জন্য আমি দুঃখিত, কারণ গত সপ্তাহে আমাদের পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছে। এখানে কয়েকটা বাক্য আমরা ঠিক করে নেই। এখানে রিপ্লে শব্দের অর্থ হচ্ছে উত্তর দেওয়া, লেটার শব্দ অর্থ আমরা জানি হচ্ছে চিঠি, আর্লিয়ার শব্দ অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তারপরে হচ্ছে লাস্ট উইক শব্দ অর্থ হচ্ছে গত সপ্তাহে। ট্র্যাজেডি শব্দ অর্থ আমরা জানি দুঃখজনক ঘটনা। আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে। মাই ফাদার ডাইড শব্দ অর্থ মারা যাওয়া। অফ লাং, LUNG, লাং শব্দ অর্থ ফুসফুস। ক্যান্সার শব্দ অর্থ আমরা জানি ক্যান্সার এক ধরনের ডিজিজ। তাহলে বলা হচ্ছে ডিজিজ শব্দ অর্থ হচ্ছে রোগ। তাহলে বলা হচ্ছে মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, আমার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা গিয়েছেন। হি ইউজড টু স্মোক হেভিলি, হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ। Recently, my mother and I were very worried about father's worsening health condition. He was having continuous chest pain. The doctor showed him his chest X-ray plates. There are dark marks on his lungs. The doctor explained to him that the marks were the signs of lung cancer. He also explained poisonous substance called nicotine is an tobacco leaves. এখানে বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে the doctor explained to him that the marks are the signs of a lung cancer. He also explained that a poisonous substance called nicotine is in tobacco leaves and cigarettes are made from tobacco leaves. When a person smokes cigarettes, this nicotine enters into his lungs with every puff. If anybody smoke cigarette for years, this deadly nicotine causes lung cancers. Both mother and I tried to stop father from smoking. He never listened our request and warnings. He died an untimely death. এখানে বলা হচ্ছে He used to smoke heavily. He used to শব্দটি ব্যবহার করা হয়, তিনি পূর্বে থেকে ব্যবহার করে আসতেছেন, এটিকে বলা হয় ইউজ টু। তাহলে বলা হচ্ছে হি ইউজ টু স্মোক হেভিলি, তিনি অতিমাত্রায় ধূমপান করতেন। তারপরে কি বলা হচ্ছে হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ। হি গট, তিনি এটি তৈরি করেছিলেন, কখন থেকে পেয়েছিলেন? দ্য ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটি, ফ্রম হইতে, হিজ তার, কলেজ ডেজ। তাহলে বলা হচ্ছে
তার এই বদ অভ্যাসটি কলেজ জীবন থেকে শুরু হয়েছিল। তারপর বলা হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি, মাই মাদার, আমার আম্মা, অ্যান্ড, এবং আমি, ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট ফাদার্স ওয়াশিং হেলথ কন্ডিশন। এখানে বলা হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি, মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড, সম্প্রতি আমি এবং আমার মা দুশ্চিন্তায় উদ্বিগ্ন ছিলাম। কিসের জন্য? অ্যাবাউট ফাদার্স ওয়ার্সিং হেলথ কন্ডিশন। সম্প্রতি আমার মা এবং আমি বাবার শারীরিক অবস্থা অবনতির ব্যাপারে উদ্বিগ্ন ছিলাম। এরপরে বলা হচ্ছে হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইনস। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, তার বুকে নিয়মিত ব্যথা হচ্ছিল। কন্টিনিউয়াস শব্দ অর্থ নিয়মিতভাবে, চেস্ট পেইন নামে আমরা জানি, চেস্ট পেইন অর্থ হচ্ছে বুকে ব্যথা। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, তার নিয়মিতভাবে বুকে ব্যথা হচ্ছিল। তারপরে বলা হচ্ছিল কি দ্য ডক্টর শন্ট হিম হিজ চেস্ট এক্স-রে প্লেট। দ্য ডক্টর, চিকিৎসক কি করেছিলেন? তাকে শন্ট হিম, তাকে দেখিয়েছিলেন, হিজ চেস্ট এক্স-রে, তার বুকের যে ছবিটা, যে বুকে যে এক্স-রে যে চিত্রটি, সেটি। এখানে বলা হচ্ছে চিকিৎসক তাকে তার বুকের এক্স-রে ছবি দেখিয়েছিলেন। দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস। সেখানে তার ফুসফুসে কালো চিহ্ন ছিল। এরপরে কি বলা হচ্ছে দ্য ডক্টর এক্সপ্লেইনড টু হিম, চিকিৎসক তাকে ব্যাখ্যা করেছিলেন। কি বলেছিলেন? এক্সপ্লেইনড, বুঝিয়েছিলেন, ব্যাখ্যা করিয়েছিলেন, টু হিম, তাকে, দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন অফ লাং ক্যান্সার। এই যে কালো চিহ্নগুলো, এগুলো ফুসফুসের ক্যান্সারের লক্ষণসমূহ। হি অলসো এক্সপ্লেইনড দ্যাট, তিনি এছাড়া আরও বুঝিয়েছিলেন যে পয়জনাস সাবস্ট্যান্স কল্ড নিকোটিন ইজ অ্যান টাবাকো লিভস। তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে তামাক পাতায় নিকোটিন নামে এক ধরনের উপাদান আছে, সাবস্ট্যান্স উপাদান আছে। পয়জনাস একটু হচ্ছে খুব খারাপ একটি উপাদান আছে তামাক পাতায়, টাবাকো লিভসের সত্যর্থ হচ্ছে তামাক পাতা। তাহলে বলা হচ্ছে হি অলসো এক্সপ্লেইনড দ্যাট আ পয়জনাস সাবস্ট্যান্স কল্ড নিকোটিন ইজ ইন tobacco leaves and cigarettes are made from tobacco leaves. তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে তামাক পাতায় নিকোটিন নামে এক ধরনের উপাদান আছে এবং সিগারেট তৈরি করা হয় তামাক পাতা থেকে। এরপরে বলা হচ্ছে when a person smokes cigarettes, this nicotine enters into his lungs with every puffs. এখানে বলা হচ্ছে when, যখন, a person, একজন ব্যক্তি, smokes, ধূমপান করেন, cigarettes, যখন একজন পার্সন সিগারেট ধূমপান করেন, দিস নিকোটিন, এই সিগারেটের যে মূল উপাদান নিকোটিনস, enters into his lungs with every puff, তখন তার শরীরের ভিতরে, তার লাংসে, তার ফুসফুসে যায় প্রতিটি নিঃশ্বাসে। তাহলে বলা হচ্ছে যখন কেউ ধূমপান করে তখন তার প্রতি নিঃশ্বাসে নিকোটিন তার ফুসফুসে প্রবেশ করে। এরপরে কি করে? এরপরে করে ইফ অ্যানিবডি স্মোকস সিগারেটস ফর আ ইয়ার্স, দিস ডেডলি নিকোটিনস কজেস লাং ক্যান্সার। এখানে বলা হচ্ছে যদি কেউ হচ্ছে বছরের পর বছর, ইফ অ্যানিবডি স্মোকস সিগারেটস ফর ইয়ার্স, যদি কেউ বছরের পর বছর ধূমপান করে, তারপরে কি বলা হচ্ছে দিস ডেডলি নিকোটিন, এই মারাত্মক নিকোটিন কি করে? কজেস লাং ক্যান্সার, এই মারাত্মক নিকোটিন যেটি রাসায়নিক পদার্থ সেটি কি করে? আমাদের ফুসফুসে ক্যান্সার তৈরি করে। এরপরে বলা হচ্ছে কি বোথ মাদার অ্যান্ড আই ট্রাইড টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং। বোথ, উভয়ে, মাদার অ্যান্ড আই, আমি এবং আম্মা। তাহলে বলা হচ্ছে আমি এবং আম্মা উভয়ে চেষ্টা করেছি, কি করেছি? ট্রাইড টু স্টপ ফাদার, চেষ্টা করেছি আব্বাকে কিসের জন্য?
ফ্রম স্মোকিং, ধূমপান থেকে। তাহলে বলা হচ্ছে আমি এবং আমার আম্মা উভয়ে চেষ্টা করেছি তাকে ধূমপান থেকে বিরত রাখতে। স্টপ ফাদার ফ্রম স্মোকিং। তাহলে বলা হচ্ছে আমি এবং আমার আম্মা উভয়ে চেষ্টা করেছি তাকে ধূমপান থেকে দূরে রাখতে। হি নেভার লিসেন্ড টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিং। তিনি কখনো আমাদের অনুরোধ এবং সতর্কবাণী শোনেন নাই। এখানে হি নেভার লিসেন্ড, তিনি কখনো শোনেন নাই, টু আওয়ার রিকোয়েস্ট, আমাদের অনুরোধ, অ্যান্ড এবং ওয়ার্নিং, সতর্কতা বাণী। হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ। হি ডাইড, তিনি মারা গিয়েছেন, অ্যান আনটাইমলি ডেথ, তিনি অকালে, আনটাইমলি অকাল মৃত্যু যেটা বলা হয়, তিনি অকালে মৃত্যুবরণ করেছেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এই অংশটি। চলুন আমরা পরের অংশটা দেখি। পরের অংশে কি বলা হচ্ছে, এরপর বলতেছে, পরের পাঠে লেখা আছে, লেট মি টেল ইউ দ্য ট্রুথ। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক for us. You know, we are a big family of 7. My father was the only earning member in the family. We are now broke and we don't know how we are going to be survive. এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে let me tell you the truth. তোমাকে সত্য কথাটি বলি। let me tell ইউ, আমি তোমাকে বলি কি, দ্য ট্রুথ, আমি তোমাকে সত্য কথাটি বলি। সেটি হচ্ছে কি, মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক ফর আস। শক শব্দ অর্থটিকে আমরা জানি ধাক্কা। মাই ফাদার্স ডেথ, আমার বাবার মৃত্যু, ইজ আ গ্রেট শক ফর আস, আমার বাবার মৃত্যু আমাদের জন্য অনেক বড় একটি ধাক্কা। ইউ নো, তুমি জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, তুমি জানো আমরা 7 সদস্যের একটি বড় পরিবার। ইউ নো, তুমি জানো, উই আর, আমরা হই, আ বিগ ফ্যামিলি, একটি বড় পরিবার, অফ 7, 7 সদস্য একটা বড় পরিবার আমরা। তারপরে বলা হচ্ছে কি, মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, আমার বাবাই আমাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, উপার্জনকারী ব্যক্তি ছিলেন, উপার্জনশীল ব্যক্তি ছিলেন। মাই ফাদার ওয়াজ, আমার বাবা হন কি, দ্য অনলি আর্নিং মেম্বার, উপার্জনশীল ব্যক্তি, ইন দ্য ফ্যামিলি, আমাদের পরিবারে। তাহলে বলা হচ্ছে আমার বাবাই একমাত্র আমাদের পরিবারের উপার্জনশীল ব্যক্তি ছিলেন। উই আর নাও ব্রক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু বি সারভাইভ। ব্রক শব্দ অর্থ আমরা জানি নিঃস্ব। এখানে বলা হচ্ছে উই আর নাও ব্রক, আমরা এখন নিঃস্ব, সর্বশান্ত, অ্যান্ড এবং উই ডোন্ট নো, আমরা জানি না, হাউ উই আর গোয়িং টু সারভাইভ। সারভাইভ শব্দ অর্থ কি, টিকে থাকা। তাহলে বলা আছে উই ডোন্ট নো, আমরা জানি না, হাউ কিভাবে, উই আর গোয়িং টু সারভাইভ, আমরা টিকে থাকব। এরপরে বলা হচ্ছে এনিওয়ে গড ইজ মার্সিফুল অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, লাভ রবি। এখানে কি বলা হচ্ছে লাস্টে, অ্যানিওয়ে যাই হোক, গড ইজ মার্সিফুল, সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দয়ালু। তারপরে কি বলতেছে, অ্যান্ড এবং উই আর ট্রাইং, আমরা চেষ্টা করতেছি, টু রিকভার কাটিয়ে ওঠা, ফ্রম দ্য শক, আমরা এই শোকাবহ বিষয়টি থেকে চেষ্টা করতেছি কাটিয়ে ওঠা। তাহলে বলা হচ্ছে যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দয়ালু এবং আমরা শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, সময় পেলে আমাকে লিখো। রাইট মি, আমাকে লিখো। হোয়েন, যখন, ইউ হ্যাভ দ্য টাইম, তোমার সময় হবে। তাহলে সময় পেলে আমাকে লিখো। এরপরে কি বলা হচ্ছে, গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস। রিগার্ডস শব্দ অর্থ হচ্ছে শ্রদ্ধা। গিভ মাই রিগার্ডস, আমার শ্রদ্ধা জানিও, টু ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতার প্রতি। লাভ ভালোবাসা রবি।
প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের হচ্ছে এই লেসন নাম্বার 5 এর লেটারটি। চলুন আমরা পরের অংশটি দেখি। পরের অংশে কি বলা হচ্ছে? 1. মাই ফাদার ডেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি। আমার বাবার মৃত্যু খুব দুঃখজনক ঘটনা। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, যে শব্দটির নিচে দাগ দেওয়া আছে সেই শব্দটির অর্থ হিসেবে কি বলা হচ্ছে? ভেরি স্যাড ইভেন্ট, এটি একটি দুঃখজনক ঘটনা। বিতে বলা হচ্ছে আ ভেরি স্ট্রং ওয়ার্নিং, এটি খুব জোরালো সতর্কবার্তা। এবং সিতে বলা হচ্ছে কি স্মোকিং হেভিলি, অতিমাত্রায় ধূমপান করা। এবং ডিতে বলা হচ্ছে কি লাং ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার। কিন্তু আমরা কি জানি? মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি। তাহলে আমরা বলবো যে আ ভেরি স্যাড ইভেন্ট, একটি খুব দুঃখজনক ঘটনা ছিল। এরপরে 2 নম্বরে কি বলা হচ্ছে? 2 নম্বরে বলা হচ্ছে রাবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রক বিকজ, কারণ রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রক বিকজ, রবির পরিবার এখন পুরোপুরি সর্বশান্ত নিঃস্ব, কারণ হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার, তার বাবার ফুসফুসে ক্যান্সার ছিল। তারপরে বিতে বলা হচ্ছে দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকামস, এখন তাদের আয়ের কোনো উৎস নেই। এবং সিতে বলা হিজ ফাদার ডেথ ওয়াজ হার্ট ব্রেকিং, তার বাবা মৃত্যু ছিল মর্মান্তিক। এবং ডিতে বলা হচ্ছে দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন দ্য ফ্যামিলি, পরিবারে একটি খারাপ ঘটনা ঘটেছিল, একটি দুর্যোগ ঘটেছিল, একটি শোকাবহ ঘটনা ঘটেছিল। এর উত্তরে আমরা কি জানি? এর উত্তরে জানি রাবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রক বিকজ দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, এখন তাদের পরিবারে আয়ের কোনো উৎস নেই, এই জন্য তারা সর্বসারা, এই জন্য তারা সর্বশান্ত কিংবা নিঃস্ব হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপর বলা হচ্ছে বিতে কি বলা হচ্ছে? আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস, ফার্স্ট সে দেন রাইট। আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস এবং প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট সে প্রথমে বলো, দেন রাইট এরপরে লিখো। নাম্বার 1 কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? হোয়াট কুড বি the relationship between the sender and the receiver of the letter? What could be the relationship between the sender and the receiver of the letter? এই চিঠির প্রাপক এবং প্রেরকের মধ্যে সম্পর্ক কি, এটি আমাদেরকে বলতে বলা আছে যে এই চিঠির প্রাপক এবং প্রেরকের মধ্যে সম্পর্ক কি, এটি জানো। এরপরে বলা হচ্ছে কি হোয়াট কজেস লাং ক্যান্সার, আমাদের ফুসফুসে ক্যান্সার কেন হয়, কি কারণে ফুসফুসে ক্যান্সার হয় এটি বলা হচ্ছে। ফুসফুসে ক্যান্সারে কি কারণ হয়েছিল সেটি বলা হচ্ছে হোয়াট কজেস লাং ক্যান্সার, কি কারণে ফুসফুস ক্যান্সার হয়। এবং 3 নম্বরে বলা হচ্ছে হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, হু ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো, দ্য মেম্বার্স অফ রবিস ফ্যামিলি রবির পরিবারের সদস্যগুলো সম্পর্কে। তারপর বলা হচ্ছে কি হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এরকম কেন মনে করো। এবং সিতে বলা হচ্ছে কি ইমাজিন ইউ আর সোহেল, মনে করো তুমি সোহেল। নাও এখন রাইট রিপ্লাই টু রবিস লেটার, তুমি এখন রবির চিঠির একটি উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, আমরা বি এবং সি এ দুটি এখন করব। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা বি এবং সি শুরু করি। Answer the questions. First say, then write. প্রশ্নগুলোর উত্তর দাও, প্রথমে বলো তারপর লিখো। Answer the questions. প্রশ্নগুলোর উত্তর দাও। First say, প্রথমে বলো, then write, তারপর লেখো। Question number 1. What could be the relationship between the sender and the receiver of the letter? চিঠির প্রাপক এবং প্রেরকের মধ্যে কি সম্পর্ক হতে পারে? What could be the relationship between the sender and the receiver of the letter? চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে কি সম্পর্ক হতে পারে? What could be the relationship
কি সম্পর্ক হতে পারে বিটুইন মধ্যে দ্য সেন্ডার চিঠির প্রেরক অ্যান্ড দ্য রিসিভার চিঠির প্রাপক অফ দ্য লেটার। এখানে বলা হচ্ছে চিঠি প্রেরক এবং প্রাপকের মধ্যে কি সম্পর্ক হতে পারে। অ্যান্সার, it could be a friendly relationship between the sender and the receiver of the letter. It could be a friendly relationship between the sender and the receiver of the letter. চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে। ইট কুড বি আ ফ্রেন্ডলি রিলেশনশিপ, এটি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে বিটুইন মধ্যে দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার, চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে। তাহলে বলা হচ্ছে কোয়েশ্চেন 1-এর অ্যান্সার জি, চিঠি প্রেরক এবং প্রাপকের মধ্যে কি সম্পর্ক হতে পারে। এই প্রশ্নের উত্তরে হচ্ছে চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে। It could be a friendly relationship between the sender and the receiver of the letter. Question 2. What causes lung cancer? What causes lung cancer? কি ফুসফুসে ক্যান্সার ঘটায়? Answer, nicotine causes lung cancer. নিকোটিন ফুসফুসে ক্যান্সার ঘটায়। Question number 3. Who do you think are the members of Robi's family? Why do you think so? Who do you think are the members of Robi's family? Why do you think so? তোমার মতে রবির পরিবারের সদস্য কারা? Who do you think are the members of Robi's family? Who কে do you think তোমার মতে are the members সদস্য of Robi's family? তোমার মতে রবির পরিবারের সদস্য কারা? Why কেন? Do you think so তোমার এ ধরনের মত? Answer, I think Robi, his mother and his 4 siblings are the members of Robi's family. I think so because it is written in the letter that Robi has 7 members in the family. এখানে বলা হচ্ছে I think আমার মনে হয় রবি, his mother and his 4 siblings are the members of Robi's family. আমি মনে করি রবি, তার মা এবং তার 4 ভাই বোন হলো রবির পরিবারের সদস্য। I think আমার মতে, আমি মনে করি so যে because কারণ it is written in the letter এটি চিঠিতে লেখা আছে that যে রবি has 7 members in the family, রবির পরিবারের সদস্য সংখ্যা 7। তাহলে বলা হচ্ছে আমি মনে করি রবি, তার মা এবং তার 4 ভাই বোন হলো রবির পরিবারের সদস্য। আমি মনে করি যে রবির পরিবারের সদস্য সংখ্যা 7 কারণ চিঠিতে রবির পরিবারের সদস্য সংখ্যা 7 লেখা আছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সি নাম্বার কোয়েশ্চেনের উত্তরগুলো। চলুন এবার আমরা ডি নাম্বার কোয়েশ্চেনটি করে ফেলি। ডিতে বলা হচ্ছে ইমাজিন ইউ আর সোহেল, নাও রাইট আর রিপ্লাই টু রবিস লেটার। এখানে বলা হচ্ছে ইমাজিন মনে করো যে ইউ আর সোহেল তুমি সোহেল, নাও এখন রাইট আর রিপ্লাই টু রবিস লেটার এখন রবির চিঠির একটি উত্তর লিখো। অ্যান্সার, হাউস নাম্বার 25, রোড নাম্বার 11, বনানী, ঢাকা, 1 January 2021. Dear Robi, your father's sudden death shocked me and my whole family. Please remember that you are always our priority and will be in the thoughts and prayers of our entire family. Words cannot express our feeling that how sorry I am to hear about the passing of your father.
I can understand this loss cannot be repaid because there are few losses as great as the loss of a parent. May your father's memories remain and strengthen you as you are facing the hard days ahead. Just remember, we are just a call away from you. We love you the most and will always support you. Kindly accept our deepest condolence. Your loving friend Sohel. প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে আমাদের এই পর্ব রিড, লার্ন, লিড পর্বে স্বাগতম। আজকে আমরা আমাদের এই পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করব এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলুন শুরু করি আজকের পাঠ। শরীর আমার খারাপ হয়ে পড়ে। দিনের বেলায় ভীষণ গরম, রাত্রে ঠান্ডা। সকালে আর বিছানা থেকে উঠতে পারি নাই। বুকে, পেটে এবং সমস্ত শরীরে বেদনা। 2-3 দিন পায়খানা হয় নাই। অসহ্য যন্ত্রণা আমার শরীরে। দুপুর পর্যন্ত না খেয়েই শুয়ে রইলাম। মাখন আমার কাছেই বসে আছে। ডাক্তার ডাকতে হবে, কাউকে চিনি না। একজন স্বেচ্ছাসেবককে বলা হলো। তিনি বললেন, আবি নেহি থোড়া বাদ। তাকে আর দেখা গেল না, থোড়া বাদই রয়ে গেল। বিকেলের দিকে মাখন খুব ব্যস্ত হয়ে পড়ল। আমারও ভয় হলো, এই বিদেশে কি হবে, টাকা পয়সাও বেশি নাই। মাখন বলল, মামা আমি যাই ডাক্তার, যেখানে পাই নিয়ে আসতে চেষ্টা করি। এভাবে থাকলে তো বিপদ হবে। শহীদ সাহেব কোথায় থাকেন জানি না। অন্যান্য নেতাদের বলেও কোনো ফল হয় নাই। কে কার খবর রাখে? মাখন যখন বাহিরে যাচ্ছিল ঠিক এই সময় দেখি হেকিম খলিলুর রহমান আমাকে দেখতে এসেছেন। তিনি জানেন না আমি অসুস্থ। খলিলুর রহমানকে আমরা খলিল ভাই বলে ডাকতাম। ছাত্রলীগের বিখ্যাত কর্মী ছিলেন। আলিয়া মাদ্রাসায় পড়তেন এবং ইলিয়ট হোস্টেলে থাকতেন। ইলিয়ট হোস্টেল আর বেকার হোস্টেল পাশাপাশি। আমরা ঠাট্টা করে বলতাম ইডিয়েট হোস্টেল। খলিল ভাই আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে দিল্লিতে এসেছেন 1 বছর পূর্বে হাকিম আজমল খাঁ সাহেবের হেকিমি বিদ্যালয়ে হেকিমি শিখবার জন্য। আমার অবস্থা দেখে তিনি বললেন, কি সর্বনাশ, কাউকে খবর দাও নাই? তিনি মাখনকে বললেন, আপনার ডাক্তার ডাকতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি। আধা ঘন্টার মধ্যে খলিল ভাই একজন হেকিম নিয়ে উপস্থিত হলেন। তিনি আমাকে ভালোভাবে পরীক্ষা করে কিছু ঔষধ দিলেন। তাকে খলিল ভাই পূর্বে আমার রোগের কথা বলেছিলেন। তিনি আমাকে বললেন, ভয় নাই, ওষুধ খাওয়ার পর 3 বার আপনার পায়খানা হবে। রাতে আর কিছুই খাবেন না, ভোরে এই ওষুধটা খাবেন, বিকেলে আপনি ভালো হয়ে যাবেন। তিনি যা যা বললেন তাই হলো। পরের দিন সুস্থ বোধ করতে লাগলাম। কনফারেন্সও শেষ হয়ে যাবে। খলিল ভাই আমাদের সাথেই 2 দিন থাকবেন। আমাদের দিল্লির সকল কিছু ঘুরে ঘুরে দেখাবেন। এই সময় আরেকটা ঘটনা ঘটল। বরিশালের নুরুদ্দিন আহমেদের সাথে আনোয়ার সাহেবের ঝগড়া হয়েছে। নুরুদ্দিন রাগ করে আমাদের কাছে চলে এসেছে। তার টাকা পয়সাও আনোয়ার সাহেবের কাছে। তাকে কিছুই দেয় নাই, একদম খালি হাতে আমার ও মাখনের কাছে এসে হাজির। বলল, না খেয়ে মরে যাব, দরকার হলে হেঁটে কলকাতা যাব, তবু ওর কাছে আর যাব না। এই নুরুদ্দিন সাহেবকেই মাখন ইসলামিয়া কলেজ ইউনিয়নের ইলেকশনে জেনারেল সেক্রেটারি পদে পরাজিত করেছিল। নুরুদ্দিনকে ছাত্ররা ভালোবাসত, কিন্তু সে আনোয়ার সাহেবের দলে ছিল বলে পরাজিত হতে হয়েছিল। আইয়ে পড়লেও দলের নেতা আমিই ছিলাম। আমরা একই হোস্টেলে থাকতাম। বললাম, ঠিক আছে, তোমার ওর কাছে যাওয়া লাগবে না, যেভাবে হয় চলে যাব। যদিও ওর জন্য টিকিট করার টাকা আমাদের কাছে নাই। 3 দিন থাকবো ঠিক হলো। খাবার খরচ বেশি, হোটেলে খেতে হয়। 2 দিনের মধ্যে খলিল ভাইকে নিয়ে দিল্লির লালকেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, কুতুব মিনার, নিজামুদ্দিন আউলিয়ার দরগা, নতুন দিল্লি দেখে ফেললাম।
কিছু টাকা খরচ হয়ে গেল। হিসাব করে দেখলাম 3 জনের টিকিট করার টাকা আমাদের নাই। 2খানা টিকিট করা যায়, কিন্তু না খেয়ে থাকতে হবে। খলিল ভাই একমাত্র বন্ধু, তবে তিনি তখনও ছাত্র, তার কাছেও টাকা পয়সা নাই। যাই হোক, আর দেরি না করে স্টেশনে এসে হাজির হলাম। 3 জন পরামর্শ করে ঠিক করলাম 1খানা টিকিট করব, কোনো সার্ভেন্ট ক্লাসে উঠে পড়ব। ধরা যদি পড়ি, হাওড়ায় একটা বন্দোবস্ত করা যাবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের পাঠ। চলুন আমরা আমাদের পাঠিত অংশটুকু আর একটু বিস্তারিত বুঝে নেই যে এই অংশটুকুতে কি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দিল্লিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শরীরটা অনেক খারাপ হয়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানকার আবহাওয়া দিল্লির আবহাওয়া অনেক টাফ একটা আবহাওয়া ছিল। সেখানে দিনের বেলায় ভীষণ গরম এবং রাত্রে ঠান্ডা পড়ে, এবং এর জন্য তার শরীর খারাপ করে তিনি সকালে আর বিছানা থেকে উঠতে পারলেন না। বুকে, পেটে আর সমস্ত শরীরে ব্যথা। 2-3 দিন পায়খানা হয় নাই, শরীরে অসহ্য ব্যথা, এবং দুপুর পর্যন্ত না খেয়ে শুয়ে রইলেন। এবং বঙ্গবন্ধুর যে ভাগিনা মাখন, উনি বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন। এখন বিদেশে, দিল্লিতে তো হচ্ছে এই 2 জনের পরিচিত কেউ নাই। বঙ্গবন্ধু অনেক বড় একটা বিপদেই পড়লেন, এবং তিনি যখন ওই মুসলিম লীগের স্বেচ্ছাসেবককে বললেন ডাক্তারের জন্য, তখন বলল আভি নেহি থোরাবাদ, এবং এই থোরাবাদই থেকে গেল, আর কোনো ডাক্তার ডাকা হলো না। শেষমেশ বঙ্গবন্ধুর ভাগিনা মাখন যখন বলল যে মামা আপনি থাকেন, আমি ডাক্তার ডেকে আনি, এই বলে যাওয়ার জন্য চেষ্টা করলো, সেই সময়ে খলিল ভাই বলে বঙ্গবন্ধু যাকে সম্বোধন করতেন, হাকিম খলিল রহমান, তিনি বঙ্গবন্ধুকে দেখার জন্য আসতেছিলেন, এবং তিনি জানতেন না বঙ্গবন্ধু অসুস্থ। তিনি এসে দেখেই বলেন যে আরে আপনি অসুস্থ, আমাকে খবর দিলেন না কেন। এবং তাকে বঙ্গবন্ধু সবসময় খলিল ভাই বলে রাখতেন, এবং তিনি পড়াশোনা করতেন আলিয়া মাদ্রাসায়, এবং তিনি যে হোস্টেলে থাকতেন সেই হোস্টেলটার নাম ছিল ইলিয়ট হোস্টেল। এবং এই হোস্টেল এবং বঙ্গবন্ধু যে কলেজে পড়াশোনা করতেন ইসলামিয়ার বেকার হোস্টেল, এই হোস্টেল দুটো পাশাপাশি ছিল। এবং বেকার হোস্টেলে সবাই মজা করে ইলিয়ট হোস্টেলকে ইডিয়েট হোস্টেল বলতো। এবং এই খলিল ভাই 1 বছর পূর্বে আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে দিল্লিতে এসেছেন হেকিমি বিদ্যা শেখার জন্য। হেকিম আজমল খা সাহেবের হেকিমি বিদ্যালয়ে হেকিমি শেখার জন্য। তিনি কি করলেন, তিনি এসে বললেন যে ঠিক আছে, তোমাদের ডাক্তার ডাকতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসতেছি। এই বলে তিনি একজন হেকিম নিয়ে আসলেন, এবং হেকিমকে বঙ্গবন্ধুর পূর্বের যে রোগগুলো ছিল ওই রোগগুলো সম্পর্কে বললেন। এবং বলার পর হেকিম এসে পরীক্ষা নিরীক্ষা করে বলল যে ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। এবং এই ওষুধগুলো খাবার পর বঙ্গবন্ধু সুস্থ হয়ে যান। এখানে আরেকটি বিষয় বঙ্গবন্ধু বলতেছেন, সেটি হচ্ছে ওখানে বরিশালে নুরুদ্দিন আহমেদের সাথে আনোয়ার সাহেবের ঝগড়া হয়েছে, এবং ঝগড়া হওয়ার কারণে নুরুদ্দিন আনোয়ার সাহেবের দল থেকে চলে এসেছে বঙ্গবন্ধুর কাছে, এবং এসে বলতেছে, একদম খালি হাতে আসছে, এসে বলতেছে আমি না খেয়ে মরে যাব, দরকার পড়লে হেঁটে কলকাতায় যাব, তারপরও আনোয়ার সাহেবের কাছে আমি যাব না। এবং এই নুরুদ্দিন আনোয়ার সাহেবের দলের লোক ছিল, এবং এই নুরুদ্দিন ইসলামিয়া কলেজ ইউনিয়নের ইলেকশনে মাখনের কাছে জেনারেল সেক্রেটারি পদে পরাজিত হয়। এবং এই নুরুদ্দিন কে ছাত্ররা ভালোবাসতো, কিন্তু সে আনোয়ার সাহেবের দলে থাকার কারণে সবসময় পরাজিত হতো। আর বঙ্গবন্ধু বলতেছে যে বঙ্গবন্ধু আইএ ক্লাসের ছাত্র হলেও তিনি সবারই নেতা ছিলেন, এবং সবাই তাকে মেনে চলত। এবং তিনি বঙ্গবন্ধু নুরুদ্দিনকে বললেন ঠিক আছে, তোমার ওখানে যেতে হবে না, তুমি আমাদের সাথেই থাকো, আমরা যে কোনোভাবে হোক চলে যেতে পারবো। এরপর বঙ্গবন্ধুরা আরও 3 দিন দিল্লিতে থাকবেন, এটি ঠিক হলো। এবং 2 দিন খলিল ভাই, বঙ্গবন্ধু যাকে হেকিম খলিল সাহেব, ওনাকে খলিল ভাই বলে রাখতেন, খলিল ভাই বঙ্গবন্ধুকে নিয়ে দিল্লির লালকেল্লা, দেওয়ানি খাস, কুতুব মিনার, নিজামুদ্দিন আউলিয়ার দরগা, নতুন দিল্লি ইত্যাদি দেখে ফেললেন। কিছু টাকাও খরচ হয়ে গেল, এবং
দেখা শেষ করে হিসাব শেষ এবং দেখা শেষ করার পর তিনারা বঙ্গবন্ধু হিসাব করে দেখলেন যে তাদের কাছে যে টাকা আছে সেই টাকাতে 3 জনের টিকিট হবে না, 2 জনের টিকিট করা যায়, কিন্তু 2 জনের টিকিট করা গেলে না খেয়ে থাকতে হবে। এবং তখন তো আর অন্য কেউ না, তখন আর কেউ নেই, খলিল ভাই, বঙ্গবন্ধু যাকে খলিল ভাই বলতেন, তিনি একমাত্র বন্ধু ছিলেন এবং তিনিও তখন ছাত্র ছিলেন, তারও তখন উপার্জন শুরু হয় নাই এবং টাকা পয়সা কারো কাছে নাই। যাই হোক, এরপরে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু যারা একসঙ্গে ছিলেন সহযাত্রী, তারা এসে স্টেশনে হাজির হলেন এবং 3 জন মিলে পরামর্শ করে ঠিক করলেন যে একখানা টিকিট করবেন এবং কোনো সার্ভেন্ট ক্লাসে উঠে পড়বেন, ধরা যদি পড়েন হাওড়াতে গিয়ে কিছু একটা করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের পার্ট। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করলাম এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এই শিক্ষামূলক ভিডিওটি এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।